স্পিকার স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। গত 1 তারিখ মার্চ বাজেটের উপরে আমাদের অনারেবল মিনিস্টার স্যার যে বক্তব্য পেশ করেছেন ওটার উপরে আমি কিছু সংক্ষেপে, বেশি কথা বলবো না, একটু বক্তব্য রাখতে চাই। বাজেট হয়েছে সেটা ভালো কথা, আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নতির জন্যই বাজেটটা করা হয়েছে, সেটা ঠিক। আমি চাই বাজেটটা পাস হোক, তবে আমার মধ্যে একটু প্রশ্ন রয়ে গেছে। বাজেটে ঠিক আমি দেখলাম একটা এডুকেশন, সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন পার্ট, আমি একটু ওইটা নিয়ে একটু বলবো। During 2023-24 National Education Policy, 2020 has been implemented in the state, and accordingly new regulations and curriculum have been introduced. Very good. But new buildings for 21 secondary schools will be constructed under Rural Infrastructure Development Fund (RIDF) that is, and an amount of 123.78 crore will be spent during this 2024-25. ভালো কথা, কিন্তু বাজেটটা রাখা হয়েছে 21টা সেকেন্ডারি স্কুল তৈরি করবার জন্য, কিন্তু যেহেতু আমি 41 অম্পিনগর রিপ্রেজেন্ট করছি তাই, এবং আমাদের অম্পিনগর সবাই জানেন একটা অ্যাসপিরেশনাল ব্লক, তো সেই অনুসারে বাজেটের মধ্যে আমি দেখিনি অনেকগুলি, প্রায় 14-15টার মতো ওখানে হাই স্কুল আছে এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে প্রায় 3-4টে। এর মধ্যে এই 14-15টা হাই স্কুলের মধ্যে প্রায় 6-7টাই স্কুল বিল্ডিং নেই ভালো করে। সবখানে আমি যখন ভিজিট করি, সবখানে যখন যাই, স্যার একটু আমাদেরকে স্কুল বিল্ডিং দেওয়ার জন্য আপনি একটু চেষ্টা করেন, এই কথাই বলা হয় আমাকে যে সময় স্কুলে যাই। তো যেহেতু অ্যাসপিরেশনাল ব্লক, আমি মনে করি ত্রিপুরা রাজ্যে 12টা অ্যাসপিরেশনাল ব্লক আছে, তো ওইগুলিকে হিসাব করে যেহেতু অ্যাসপিরেশনাল ব্লক আইডেন্টিফাই করা হয়েছে, তো তার উপর ভিত্তি করে ফান্ড অ্যালোকেশন করা দরকার। হয়তো সমভাবে ফান্ড অ্যালোকেশন হচ্ছে না, বাজেট করা হয়েছে সেটা ঠিক। আর একটা এখানে বিষয় আছে, একটা ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস। আমি গতবারে আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণের উপর আমি কিছু বক্তব্য রেখেছিলাম। অম্পিনগর অ্যাসেম্বলির মধ্যে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ন্যাশনাল মিড ফুটবল প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার্স, অনেক এখন প্রতিভাবান প্লেয়ার্স আছে, কিন্তু এখানে আমি দেখলাম লাইক সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড, মাল্টিপারপাস স্পোর্টস হল, অ্যাথলেটিক ট্র্যাক, সিনথেটিক টার্ফ হকি গ্রাউন্ড, সুইমিং পুল, ওপেন জিমনাসিয়াম are being constructed at different locations of the state. কিন্তু আমার কনস্টিটিউশনের মধ্যে বোধহয় শুধু একটাই দিন দেখেছিলাম, কি একটা ওপেন জিমনাসিয়াম, একটা 4-5 লাখের একটা বাজেট করা হয়েছে। তো গতবার আমি এখানে প্রশ্ন তুলেছিলাম কি, যেহেতু ফুটবল প্লেয়ার অনেক প্রতিভাবান প্লেয়ার আছে, এখন রাজ্যেও আমার অম্পিনগরেই বেশিরভাগ করে প্লেয়ার্সরা পার্টিসিপেট করছে, স্পোর্টস স্কুলে আছে, তো আমার এরিয়ার মধ্যে যেন একটা ভালো ফুটবল গ্রাউন্ড, একটা উন্নত মানের ফুটবল গ্রাউন্ড ইনক্লুডিং গ্যালারিজ একটা করে দিলে, বা বাজেটের মধ্যে একটা ঢোকালে বোধহয় ইনক্লুড করলে বোধহয় একটু ভালো হবে। তার জন্যই আমি এখানে বাজেটটাকে পুরোপুরি সমর্থন করতে পারছি না, এবং হেলথের বিষয়ে একটু আমি বলতে চাই। ঠিক হেলথের উপরে আমি গতবারে প্রশ্ন তুলেছিলাম,
সিএইচসি কম্পিউটার একটা আছে এবং পিএইচসি একটা আছে, তার মধ্যে ডক্টরের অভাব। একটা সিএইচসি চালাতে গেলে মিনিমাম 6 জন করে ডাক্তারের প্রয়োজন হয়, সেই জায়গাতে 3 জন। এবং তৈদুতেধিক পিএইচসি আছে, ওখানে 2 জন দিয়ে ডাক্তার চালাচ্ছে হসপিটাল কোনো মতে। এরপরে ইকুইপমেন্টস, ডাক্তাররা বারবার বলে আমাকে বলেছেন কি আমাদেরকে ইকুইপমেন্টস এর ব্যবস্থা করে দিন, ডাইরেক্টরের সাথে কথা বলে একটু ব্যবস্থা করে দিবেন, কোনো ইকুইপমেন্টস নেই। তো আমার প্রশ্ন হচ্ছে, বাজেটের মধ্যে যখন ধরা হয় শুধু নাকি ঘর বানানোর জন্যই নাকি বাজেটে ধরা হয়, না সেখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে, ইকুইপমেন্টসের ব্যাপারে বোধহয় বাজেটকে ধরা হয় না? এটা আমার কাছে একটা প্রশ্ন মনের মধ্যে জেগে থাকে হেলথের ব্যাপারে। আর একটা লাস্টলি, আমি বেশি কথা বলবো না, এই যে ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশনের ব্যাপারে, এখানে স্টেট গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ড গতবারে 2545 crore আন্ডার জল জীবন মিশন ইন লাস্ট 4 years। কিন্তু আমি বলতে চাই, এজ এন অ্যাসপিরেশনাল ব্লক অনেকগুলি নাম আছে, এখন আমি বলে শেষ হবে না। যেমন একটা হ্যামলেটস 45, 60 families, 70 families, just like লুমফুন, রবিদাপাড়া, রামজোহা, হলুয়া, 20 কিলো, ওইসব জায়গা আছে। ওইসব জায়গাগুলিতে এখন পর্যন্ত জলের এক বিন্দু মাত্র পৌঁছায়নি। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি এটাই অনুরোধ রাখবো, বাজেটের মধ্যে এবং ফান্ড এলোকেশনের মধ্যে যেন একটা সমভাবে ইকুয়ালি ফান্ড এলোকেশন করা হোক, সেটাই মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ থাকবে। আর একটা লাস্ট বিষয় হচ্ছে, রুটস এন্ড ব্রিজ, রাস্তার উপরে আমি কিছু কথা বলতে চাই। এখন আমাদের অম্পি নগর থেকে আমরা থেকে খোয়াই থেকে শুরু করে অমরপুর হয়ে সাগরুমে চলে যাবে। অনেক বছর আগে আমি শুনেছিলাম কি 2 লেন হবে হবে হবে, কিন্তু এখন অবধি এই সার্ভে চলছে। একটা ছোট্ট রাস্তা, তেলিয়ামুড়া হচ্ছে একটা সাব ডিভিশন এবং অমরপুরে একটা সাব ডিভিশন। এই সাব ডিভিশনের রাস্তার মধ্যে এত ছোট রাস্তা, ওইদিকে চলাফেরা করতে গিয়ে আমার 2বার গাড়ির সংঘর্ষ হতে হয়েছিল। কোনো কারণে ভগবানের কৃপায় জীবনটা বেঁচে যায় আমার। এত ছোট রাস্তা, তো এখন ডাবল লেন বা 2 লেনের প্রশ্ন যেহেতু উঠে এসেছে, সেইগুলো যেন সরকারের প্রতি আমার একটা অনুরোধ, যেন তাড়াতাড়ি হোক। এবং এমনও আমি শুনেছি, এবং যেহেতু রুটস এন্ড ব্রিজের উপর আমি কিছু হয়তো টপিক্সের একটু বাইরে গিয়ে আমি কথা বলবো। রাস্তাগুলি খুবই যেহেতু নিম্নমানের, জানি না, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ রাখবো, যখন টেন্ডারগুলি করা হয় 25% লেস, 35% লেস, ইভেন 40% লেস করে চ্যালেঞ্জ করে টেন্ডার ড্রপ করা হয়। এরপরে যখন আমি কন্ট্রাক্টরদের বলি কাজটা সুন্দরভাবে করুন, তো আমার কাজটা একটু 30% লেস, একটু মাফ করে দেওয়ার জন্য অনুরোধ করে আমাকে। তো কিভাবে আমি মাফ করে দেব, কিন্তু রাস্তা খারাপ হলে সরকারের যেমন নাম খারাপ হবে, আমার প্রতি কিছু মানুষ প্রশ্ন করবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকে এই বাজেট অধিবেশনের মাধ্যমে, মাননীয় স্পিকারের মাধ্যমে আমি বলতে চাই, সেইগুলি যেন ভবিষ্যতে কিভাবে সংশোধন করা যায়
কারণ এত পার্সেন্ট লেস করে কাজ করে করে 6 বা 7 মাসের মধ্যেই কিন্তু রাষ্ট্রগুলি সব উঠে যায়। সরকারের টাকা অপচয় হচ্ছে, অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। বাজেট করা হচ্ছে কিন্তু বাজেটটা নদীতেই ভেসে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবো, আর বেশি কিছু বলতে যাব না। আমি ভেবেছিলাম কি, যেহেতু আমি নতুন এই পবিত্র বিধানসভায় আসতে পরে কিছু শিখবো, অনেক সিনিয়র যেহেতু আছেন, তো এইসব শুধু পলিটিক্যাল ডায়লগে বেশি আমি দেখলাম। তো মাঝে মধ্যে কথা বলতে আমরাও কিন্তু কনফিউশন হয়ে যায়, কোন বিষয়টার উপরে কিভাবে বলবো। যেমন সিনিয়রদের মধ্যেই আমি দেখলাম ট্রেকের বাইরে 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 গিয়ে কথা বলছে। তো আমরা তো এখানে জাস্ট শিখতে এসেছি বড়দের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে, তো মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়। তো যেন কনস্ট্রাকটিভ আলোচনাই হোক বেশিরভাগ। এই আবেদন রেখে আমার সংক্ষিপ্ত ভাষণ এখানেই শেষ করেছি। ধন্যবাদ।